নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্ট, একটা নতুন অধ্যায়। দুটো ভিডিওতে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকবার কোনো না কোনো কিন্তু কোশ্চিন আসে, হয় জাস্টিস রিলেটেড, অথবা সুপ্রিম কোর্ট রিলেটেড, অথবা কার্যকারিতা কীরকম, জাস্টিসদের টার্ম কতজন জাস্টিস থাকে ইত্যাদি। কিন্তু ম্যাক্সিমাম প্রিলি মেন্সে এই জায়গাটা থেকে কোশ্চিন থাকেই থাকে। এরকম কিন্তু এই চ্যাপ্টারটা। অবভিয়াসলি খুব ভালো করে ভিডিওটা দেখো, মনোযোগ দিয়ে শোনো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে, আমরা জুডিশিয়ারিটা, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমের যে সুপ্রিম কোর্টটা, সেটা কত আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 124 থেকে 147 পর্যন্ত বইও দেওয়া আছে, দেখে নাও। আর্টিকেল 124 থেকে 147 পার্ট 5, ভালো করে মনে রাখো, পার্ট 5-এ আমাদের সুপ্রিম কোর্টটা কিন্তু আলোচনা করা হয়েছে আর্টিকেল 124 থেকে 147 পর্যন্ত। এবার সুপ্রিম কোর্টের সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের এর হিস্ট্রিটা একটু জানা দরকার, তাই তো? প্রত্যেকের পিছনে যদি লেস থাকে, হিস্ট্রি থাকে, তাহলে সেটা আমাদের জানতেই হবে। কারণ হিস্ট্রিটা আমাদের বিসিএসের দিক থেকে দেখতে গেলে খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এখান থেকে মানে ভালোবাসে আমাদের যারা কোশ্চিন সেটার আছে তারা কোশ্চিন করতে, তাই আমাদের এটা জানা খুব দরকার। তাহলে প্রথমে আমরা দেখব যে জুডিশিয়ারি সিস্টেম ইন্ডিয়াতে কত সালে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল। ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল 1773 সালে। আমরা ভেবে নাও, যখন আমরা প্রথম ক্লাসগুলো করছিলাম তখন কিন্তু এগুলো সব দেখেছি। 1773 সালে যখন এটা ইন্ট্রোডিউস হলো, তখন এটা কোথায় হয়েছিল? কলকাতাতে। তারপরে মাদ্রাজে, বোম্বেতেও কিন্তু সুপ্রিম কোর্ট হয়। তখন কিন্তু হাইকোর্ট না, তার আগে সুপ্রিম কোর্ট নামে কোর্ট ছিল। এবার এখানে সুপ্রিম কোর্টের মানে মেন ডিস্ট্রিক্ট কোর্টই বলতে পারো, তার নামটা সুপ্রিম কোর্ট বলা হয়েছিল, মানে টাইপ অফ, তোমাদের বোঝানোর জন্য বলছি। এবং সেখানে কিন্তু আমাদের যিনি ভাইসরয় ছিলেন বা যিনি গভর্নর ছিলেন, তার কিন্তু পাওয়ারটাই সুপ্রিম ছিল। তাকে সাপোর্ট করার জন্য বিভিন্ন মানে ছোটোখাটো ব্যাপারের জন্য কোর্ট স্থাপন করা হয়েছিল না। আমাদের এখন যে সুপ্রিম কোর্টের যে তোমার বলতে পারো পাওয়ার, সেটা কিন্তু তখন ছিল না। এবার হচ্ছে তারপরে কি হলো, তারপরে তোমার এই সুপ্রিম কোর্টগুলোকে তোমার হাইকোর্টে কনভার্ট করা হলো। সুপ্রিম কোর্টগুলোকে হাইকোর্টে কনভার্ট করা হলো। সেটা কত? 1861 সালে। 1861 সালে হাইকোর্ট হলো এবং 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ফেডারেল কোর্ট স্থাপন করা হলো। এই ফেডারেল কোর্টটাই বর্তমানের সুপ্রিম কোর্ট। তাহলে কোশ্চিন যদি আসে যে প্রথম সুপ্রিম কোর্ট ভারতে কখন প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু উত্তর হবে 1773। আর প্রথম ফেডারেল কোর্ট বা বর্তমান সুপ্রিম কোর্ট যেটা, সেটা কোন সময় স্থাপিত হয়, তাহলে সেটা হবে 1935। তাহলে ঠিক আছে, 1935-এ যখন বসে গেল, আর 1935-এর পরে আমরা স্বাধীনতা পেলাম। 1950 সালে আমাদের সংবিধান আসলো। সংবিধানে সুপ্রিম কোর্টকে একটা জুডিশিয়ারির মেন স্তম্ভ করে দেওয়া হলো এবং ওর নিচে ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে কোর্টগুলোকে রাখা হলো। এবং তার সাথে এইটাকে আমাদের বিচার ব্যবস্থাকে, সুপ্রিম কোর্ট যার মেন অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেমকে টোটালটাই আলাদা করে দেওয়া হলো। কিন্তু আমরা যদি দেখি, আমাদের মধ্যে কিন্তু যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ভাব রয়েছে, সেরকম একটা মানে প্রত্যেকটা জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং আমাদের লেজিসলেটিভ যেরকম ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট, কিন্তু কোথাও যেন পরস্পরের ভাইয়ের মতো হয়ে কাজ করে। যে চলো, তোমরা তিন ভাই তিনটা আলাদা আলাদাভাবে সংসার করছো, যে যার ব্যাপারটা দেখছো, কিন্তু কোথাও যেন বিপদে পড়লে সবাই সমান, সবাই মানে কাছাকাছি এসে একজন আরেকজনকে হেল্প করবো। আমরা যদি দেখি আমাদের ক্ষেত্রে যেরকম পরস্পরের হেল্প করছি, ইয়েতে কিন্তু সেটা নয়। আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার উদাহরণ আমরা বারবার টেনে আনি কেন? যে কারণ সেটা একটা বড় গণতান্ত্রিক দেশ, সেই জন্য আমরা কিন্তু বারবার উদাহরণটা টেনে আনি এবং কম্প্যারিজন করলে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। সেখানে যেরকম, সেখানেও তিনটে আলাদা আলাদা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, কিন্তু কেউ কারো কাজে হস্তক্ষেপ করতে পারবে না।
কিন্তু এখানে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু হস্তক্ষেপ হয়, সেরকম না, হয়তো জুডিশিয়ারির পাওয়ারে হস্তক্ষেপ হচ্ছে না, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভে হস্তক্ষেপ হয়। তো এরকমভাবে যে কে ঠিক করবে সেই ব্যাপারে আমি স্পেশালাইজেশন আমার আছে, আমি সেই কথাটা তোমাকে বলবো। কিন্তু এরকম বিভিন্ন ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ হয়। আরেকটা আমেরিকার সাথে আমাদের মেন যেটা বলতে পারো ডিফারেন্সটা কোথায়, সেটা হচ্ছে জুডিশিয়ারি ব্যবস্থাটাতে। আমাদের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ব্যবস্থা বলা হচ্ছে, অর্থাৎ প্রথমে সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে লোয়ার কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে। অর্থাৎ কেউ একজন বিচার ব্যবস্থায় ডিস্ট্রিক্ট কোর্টে হারলো, সে হাইকোর্টে আপিল করতে পারবে ওই ব্যাপারটা নিয়ে, হাইকোর্টে হারলো বা জিতলো যাই হোক, সে আবার অপোনেন্ট সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে, পরপর যাবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইকোর্ট মানে স্টেট লেভেলের যে কোর্টগুলো, তাদের অ্যাক্টিভিটি আলাদা, আর যে মেন যে ফেডারেল কোর্ট যেটা, তার অ্যাক্টিভিটি আলাদা। কীরকম, যে একদম উপরে বসে আছে তার বিভিন্ন ব্যাপারগুলো আলাদা, সে এই ব্যাপারে আলোচনা করবে, সে হয়তো ধরো মার্ডারের ব্যাপারে আলোচনা করবে, নিচের যে রয়েছে সে হয়তো চুরির ব্যাপারে আলোচনা করবে, কিন্তু যে আলোচনা করছে তার ডিসিশন কিন্তু ফাইনাল। মানে হাইকোর্টের জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে, সুপ্রিম কোর্টের জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে, হাইকোর্টের জায়গাগুলোতে হাইকোর্ট ফাইনাল রায় দিবে, সুপ্রিম কোর্টের জায়গায় সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিবে, কেউ কারো রায়কে চ্যালেঞ্জ করে উপরে যেতে পারবে না, এরকম ব্যবস্থা আমেরিকাতে। কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই সব পাওয়ার রয়েছে, এবং একজন আরেকজনেরটা কিন্তু নিচ থেকে উপরে কিন্তু যাওয়া যাবে, অর্থাৎ সবার উপরে কিন্তু কে থাকছে, সুপ্রিম কোর্ট থাকছে। এটা হচ্ছে আমাদের ব্যবস্থা। এবার বলা হচ্ছে যে সাধারণত সুপ্রিম কোর্টকে কে রেগুলেট করে? কেউ তো আছে রেগুলেট করার জন্য, কেউ আছে তো, অবভিয়াসলি আছে, পার্লামেন্ট আছে। একটু চমকে গেলে শোনো, পার্লামেন্ট রেগুলেট করে, বইয়ের মধ্যেও দেওয়া আছে, তবে কখনোই সেটা জাজমেন্ট সম্বন্ধীয় না, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সম্বন্ধীয়, দৈনন্দিন কাজ সম্পর্কীয়, তোমার একটা প্রতিষ্ঠান চলছে কিভাবে চলবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে ইত্যাদি ব্যাপারে কিন্তু পার্লামেন্ট হেল্প করে। যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা পরে দেখব যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আজকে আমরা কমপ্লিট করব। কিন্তু তার আগে এটা আমরা মনে রাখবো যে পার্লামেন্ট কিন্তু কোথাও একটা ইনফ্লুয়েন্স রয়েছে, তবে সেটা জাজমেন্টের ব্যাপারে না, সে একদম নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে, দৈনন্দিন কাজকর্ম থাকছে, খাতা কিনতে হবে, শুধু জাজমেন্ট দিতে হবে না, খাতা পেন কিনতে হবে, তো কালি দিয়ে লিখতে হবে, যে লোকটা লিখবে হয়তো জাজ লিখলো, তাছাড়াও যে আরও কর্মচারীগুলো থাকবে যে এক খাতা আরেক জায়গায় এনে দিবে, হ্যাঁ, ইত্যাদি কাজকর্মের জন্য এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এই জন্য কিন্তু পার্লামেন্ট কিছুটা পার্লামেন্টের ঘাড়ে দায়বর্তায়, তারা কিন্তু এই জিনিসটা ম্যানেজ করে। এবার একটা কোশ্চেন যেটা অনেকবার এসেছে প্রিলিমিনারিতে এবং আবার আসতে পারে, যে আমাদের জাজ, সুপ্রিম কোর্টের জাজ কতজন জাজ রয়েছে, এবং কনস্টিটিউশনে কতজন জাজের কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রথমত একদম মাথায় ঢুকে নাও, কনস্টিটিউশনে কোনো জাজের কথা বলা হয়নি। কনস্টিটিউশনে কেবলমাত্র জাজ বলা হয়েছে, এবং সেটা যখন যেরকম প্রয়োজন মনে হবে সেরকম কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। যখন প্রথম 1950 সালে আমাদের সুপ্রিম কোর্টের সেশন শুরু হচ্ছে, তখন আমাদের মেইন জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন 8 জন। তারপরে বাড়তে বাড়তে 10 জন, 13 জন, 25 জন, এবং বর্তমানে 31 জন জাজ রয়েছে 2019 সাল থেকে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 2019 সাল থেকে বর্তমানে এখনও পর্যন্ত সম্ভবত আমার যেটুকু জ্ঞান 31 জন জাজ রয়েছেন সুপ্রিম কোর্টে। অবশ্যই তারা নিজেদের যোগ্যতা বলে ওখানে এসছে, এবং তাদের যে যোগ্যতা সেটা আমরা পরে দেখব। কনস্টিটিউশন কখনোই কিন্তু মেজার করে দেয়নি যে তোমাকে এতজন জাজ রাখতে হবে, এর বেশি হবে না। সেটা অবভিয়াসলি ডিসাইড হয় যখন কেসের পাওয়ার যেরকম লোক সংখ্যা যেরকমভাবে আসছে, কেস যেরকমভাবে আসছে, সেইভাবে জাজরাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। এবার জাজ সম্পর্কে আমরা চলে আসি। জাজ সম্পর্কে যদি দেখি, তাহলে কে জাজ হতে পারে, কে অ্যাপয়েন্ট করছে, সেগুলো আমরা দেখি। প্রধানত একটা কথা, যে জাজ হতে গেলে সুপ্রিম কোর্টে তাকে ভারতের নাগরিক হতে হবে।
কেউ ধরো ইংল্যান্ড থেকে চলে আসলো, কেউ ধরো আমেরিকা থেকে চলে আসলো, আমি ভারতের জাজ হবো, ওখানে আমি বিশাল লয়ের বিশাল ডিগ্রি রয়েছে আমার, বিশাল বিশাল আমি কেস করেছি, আমি ওখানকার চিফ জাস্টিস ছিলাম, হতে পারবে? একদমই না। তার জন্য তাকে ভারতের নাগরিক হতে হবে এবং তাকে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্ট যে তাকে অ্যাপয়েন্ট করবে তারও অনেক বাধ্যবাধকতা আছে, আমরা একটু পরে সেগুলো আলোচনা করছি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করবে কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করবে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, কিন্তু তাকে অন্তত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে জাজরা রয়েছে তার কিন্তু শলা পরামর্শ করে আমাদের জাজ, সুপ্রিম কোর্টের জাজকে নিয়োগ করতে হবে। এবার বলা হচ্ছে আদার জাজ যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, চিফ জাস্টিস তো অ্যাপয়েন্ট হয়ে গেল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়, তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো অ্যাপয়েন্ট হয়ে গেল, তাহলে আদার্স জাজ যখন নিয়োগ হবে, যে আরও জন 30টা জাজ রয়েছে, 31 জন আছে, তার মধ্যে আরও 30 জন আছে, তাদের যখন নিয়োগ হবে তখন কি করতে হবে? তখন বলা হচ্ছে যে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরামর্শ নিতে হবে, এবং শুধু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার না, তার সাথে সাথে আরও 4 জন সিনিয়র মোস্ট জাজ যারা রয়েছেন তাদের সাথে শলা পরামর্শ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে তার শলা পরামর্শ দেবে। এইটাই হচ্ছে আমাদের নিয়ম। তবে কি আরেকটা যেটা আমি ওভারলুক করে গেলাম, শুধু ভারতের সিটিজেন হলে হবে না, তার সাথে কিন্তু আরও 2টা ক্রাইটেরিয়া আছে। কি? তাকে অন্তত 5 বছরের জন্য হাইকোর্টের জাজ থাকতে হবে, অথবা তাকে হাইকোর্টের 5 বছরের জন্য জাজ থাকতে হবে, অথবা হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে 10 বছর থাকতে হবে। তুমি যদি জাজ হও তাহলে 5 বছর, নতবা তুমি যদি প্র্যাকটিস করো ওখানে অ্যাডভোকেট হও, তাহলে তুমি কিন্তু 10 বছর তোমাকে সেই অ্যাডভোকেটগিরি চালাতে হবে, তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য মনোনীত হতে পারবে। তারপর বিভিন্ন রুল রেগুলেশন, কারো বয়স কত, এক্সপিরিয়েন্স কত ইত্যাদি দেখে দেখে রেকমেন্ডেশন অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু তাকে নিয়োগ করছে। এবার প্রবলেম হচ্ছে যে প্রেসিডেন্ট কি নিজের ইচ্ছা মতো নিয়োগ করতে পারছে? বলা হচ্ছে না। প্রেসিডেন্ট তো অবভিয়াসলি একটা কমিটির সাথে শলা পরামর্শ করতে হচ্ছে, তাহলে কমিটি যেটা বলবে সেটাই কি মেনে চলতে হবে, অথবা যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বলবে সেটাই কি মেনে চলতে হবে? এই ব্যাপারে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক সময় অনেক জাজমেন্ট হয়েছে, সেইগুলো আমরা এবার দেখে নিব। এবার বলা হচ্ছে ফার্স্ট জাজ কেস 1982। এইটা কি? ফার্স্ট জাজ কেস 1982তে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন আসছে সেই সময় অন্যান্য জাজদের সাথে শলা পরামর্শ করে ডিসিশন নিতে হবে। তাহলে কোথাও যেন আমাদের প্রেসিডেন্টের ক্ষমতাটাকে অনেকটা খর্ব করে দেওয়া হচ্ছে না? আরে প্রেসিডেন্টের নিচে প্রাইম মিনিস্টার রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলতে পারো, স্পিকার রয়েছে, তার অনেক নিচে হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অন্যান্য জাজ, পদাধিকার বলে। তাহলে তাদের যেটা রিকমেন্ডেশন সেটাই করবে, তার নিজের কোনো অস্তিত্ব থাকবে না? এরকম একটা প্রশ্ন দাঁড় হয়ে গেল। তখন বলা হচ্ছে যে না, তিনি শলা পরামর্শ করছেন, কিন্তু তার নিজের ইচ্ছা মতো তিনি অ্যাপয়েন্ট করবেন। ইভেন যখন আদার্স জাজ নির্বাচিত হবে তখনও কিন্তু শলা পরামর্শ করবে, নিজের ইচ্ছা মতো তিনি যেটা মনে হবে সেটা কিন্তু নিয়োগ করতে পারবে। কিন্তু সেকেন্ড জাজ কেস 1993, সেকেন্ড জাজ কেসে কিন্তু এইটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। কি কি ক্যান্সেল করা হলো? বলা হচ্ছে চিফ জাস্টিসের যে অ্যাডভাইস হবে সেটা কিন্তু প্রেসিডেন্টকে মেনে চলতেই হবে। চিফ জাস্টিসের যখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখন ঠিক আছে, চলো তো অন্যান্যরা যা করলো তোমার ইচ্ছা মতো তারপর তুমি করে নিলা, কিন্তু এতদিন ধরে হয়ে আসতো কি, যিনি মেন মানে সিনিয়র মোস্ট, রিটায়ার করলো একজন, তারপরে যে সিনিয়র মোস্ট তাকেই সাধারণত করা হতো, তাকেই সাধারণত আমাদের চিফ জাস্টিস করা হতো। কিন্তু এখন সেই জিনিসটা উঠে গেল। বলা হচ্ছে আর ইচ্ছা মতো না, যে সিনিয়র মোস্ট থাকবে তাকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করতে হবে, এবং যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 2 জন সিনিয়র যে মেম্বার রয়েছে তারা যাদের যাদের জাজ করতে বলবে তাদেরকেই প্রেসিডেন্টকে জাজ করতে হবে। আমার বাড়ি, আমার ফ্যামিলি, আর তুমি বাইরে থেকে এসে যা বলবা তাই আমি কেন শুনবো, তাই না? এই ধরনের একটা কিন্তু অর্ডার চলে আসছে, এবং এই অর্ডারগুলো কিন্তু প্রত্যেকটা
সুপ্রিম কোর্টেরই অর্ডার, এগুলো কিন্তু কনস্টিটিউশনের কিছু ব্যাপার নেই, বিভিন্ন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এইগুলো হচ্ছে। কেন এই জায়গাটা বললাম একটু পরেই দেখতে পাবে। মানে এমন জায়গায় এসছিল যে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে পর্যন্ত গ্রহণ করা হয়নি, সুপ্রিম কোর্টের এতটা পাওয়ার। তো বুঝতেই পারছো যে কীভাবে নির্বাচিত হবে কীভাবে হবে না, তাহলে ভার্ডিক্ট হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলছে সেইটা আবার নিজেও খণ্ডন করছে এবং নিজের অন্য কেসে নিজের মতো করে রায় দিচ্ছে নিজের নির্বাচন ক্ষেত্রে। তাহলে কোথাও যেন একটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের পাওয়ারটা একটা মানে আলটিমেট পর্যায়ে চলে যাচ্ছে। এতটা পাওয়ারও কি ভালো? আমরা পরে দেখছি এটা কোথায় দাঁড়াচ্ছে গিয়ে আর কোথায় এখন কি অবস্থায় রয়েছে। যাই হোক, আমরা সেকেন্ড জাজ কেস পড়লাম। ফার্স্ট জাজ কেসে হচ্ছে আমরা দেখলাম প্রেসিডেন্টের অর্ডার সিটি হাই, সেকেন্ডে দেখলাম যে না, প্রেসিডেন্টের অর্ডার সিটি না, সেখানে হচ্ছে জাজের অর্ডার সিটি হাই হয়ে যাচ্ছে। যিনি সিনিয়র মোস্ট তাকে করতে হচ্ছে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং আদার্স জাজের ক্ষেত্রে সিজিআই এবং আরও দুজন যে সিনিয়র জাজ রয়েছে তাদের পরামর্শ নিয়ে তাদেরই করতে হবে। এবার থার্ড যখন জাজ কেস আসলো অর্থাৎ 1998-এ, তখন কিন্তু এটা একটু চেঞ্জ হলো। কীরকম বলছে, দুজন সিনিয়র মোস্ট হলে হবে না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে দুজন সিনিয়র মোস্ট সেটা হবে না, সেইটা হচ্ছে আরও 4 জন, সংখ্যাটাকে বাড়ানো হলো এবং জায়গাটা আরেকটু ভাস্ট করা হলো। কীরকম, ধরো একটা নাম উঠলো, ধরো আমার নাম উঠলো অভিষেককে হাইকোর্টের জাজ রয়েছে, তার 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে আমরা জাজ হিসাবে গ্রহণ করব। তার মধ্যে দেখা গেল দুজন বলল না গ্রহণ করব না, দুজন সিনিয়র মেম্বার বলল গ্রহণ করব না, দুজন বলল গ্রহণ করব, তাহলে কিন্তু গ্রহণ করা যাবে না। আগে দুজন ছিল আর চিফ জাস্টিস, তাহলেই হতো। এবার দুজনের মধ্যে মানে দুজন যদি 4 জনের মধ্যে দুজন যদি না বলে, দুজন যদি হ্যাঁ বলে, তাহলে তার নামটা ক্যান্সেল। একদম হয় সকলে সহমত হতে হবে, অথবা অন্তত পক্ষে 3 জনকে সহমত পোষণ করতে হবে, তবেই তার নামটা অ্যাপ্রুভের জন্য যাবে। চলো, এত দূর বুঝে গেলাম চিফ জাস্টিসের মানে আমাদের জাজের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর তা নিয়ে ঝামেলা হলো। এবার আজকের যেটা লাস্ট দেখবো আমরা, সেইটা হচ্ছে 99th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এই যে রানিং গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের সময় 2014 সালে আমাদের কনস্টিটিউশনে একটা বিল পাস করা হলো। বিলটা হচ্ছে NJAC, অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এইটাকে একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে আনা হলো। এদের কাজ কি থাকবে? এদের কাজ থাকবে জাজদের অ্যাপয়েন্ট করা। ঠিক আছে, বুঝতে পারছো? কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হলো, এতদিন অন্যান্য বিল হয়, নীতি আয়োগ, এরা কনস্টিটিউশনাল বডি না, জানো এদের এতটা ক্ষমতা। আবার যদি দেখো ক্ষমতার বেসিসে, তাহলে আমাদের নির্বাচন কমিশন প্রচুর ক্ষমতা, এরা হচ্ছে কনস্টিটিউশনাল বডি। ক্যাগ কনস্টিটিউশনাল জায়গা, ইউপিএসসি কনস্টিটিউশনাল বডি, হ্যাঁ। তো এরা যে ক্ষমতাটা রয়েছে, সেরকম ক্ষমতা কনস্টিটিউশন দিয়ে একটা সংস্থাকে গঠন করা হলো। কিন্তু 2014 সালে এটাকে পাসও করা হলো উভয় পক্ষে। বুঝতে পারছো, কনস্টিটিউশনাল বডি যখন গঠন করা হচ্ছে, তাহলে স্পেশাল মেজরিটিতে করতে হয়, সিনিয়র না, সিম্পল মেজরিটি না। আমরা কিন্তু পড়েছি এইগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সময়। তাহলে স্পেশাল মেজরিটিতে পাস করা হলো, রাজ্যসভায়, লোকসভায় প্রেসিডেন্ট সিগনেচার করে দিলেন, সব রেডি। সুপ্রিম কোর্ট গিয়ে বলল না, এটা আমরা মানতে পারছি না। কেন? তার কাছে জুডিশিয়াল রিভিউর পাওয়ার রয়েছে এবং তারা প্রমাণ করে দিল যে এটা আনকনস্টিটিউশনালিভাবে কাজ করছে, সুতরাং এইটাকে মানা যাবে না। এবার প্রশ্নটা হচ্ছে, আনকনস্টিটিউশনাল হিসাবে কেন কাজ করছিল? কি এমন হচ্ছিল যাতে সুপ্রিম কোর্ট সেটাকে বাধা দিল এবং নিজের ক্ষমতাটাকে ধরে রাখলো? কারণ হচ্ছে এই কমিটিটার কাজ ছিল হচ্ছে জাজদের অ্যাপয়েন্ট করবে। এবার জাজদের যখন অ্যাপয়েন্ট করবে, তখন বলা হচ্ছে এই কমিটিটাতে কে কে থাকবে। কমিটিতে যখন জাজ অ্যাপয়েন্ট করবে, তাহলে ওই ভোটাভুটির মাধ্যমে এই কমিটি রেকমেন্ডেশন করবে বা যাই হোক,
তাতে বলা হচ্ছে থাকবে কে কে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চলো, খুব ভালো ব্যাপার, তোমার সংসারে তুমিই থাকছো। হলো 2জন সিনিয়র জাজ। ওরে বাবা, 93 সালে তো 2জন ছিল, আবার 2জন সিনিয়র জাজকে আনা হলো, খুব ভালো, চলো থাকলো। তারপরে চলে আসলো মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ আমাদের যেটা ল মিনিস্টারকে এর সাথে যুক্ত করে দেওয়া হলো। এটা কি হলো, ল মিনিস্টারকে যুক্ত করা হচ্ছে মানে এখানে কোথাও যেন একটা ক্যাবিনেটের খবর দালালি কিন্তু চলে আসছে। শুধু এখানেই থেমে থাকলো না, এর সাথে চলে আসলো আরও 2টো মেম্বার। যেই 2টো মেম্বারকে কে নিযুক্ত করবে, লিডার অব দ্য পার্লামেন্ট, লিডার অব দ্য হাউস এবং অপোজিশন লিডার অব দ্য হাউস, লোকসভার। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা নির্বাচিত 2টো প্রতিনিধি ওখানে থাকবে। জুডিশিয়ারি জায়গাতে তুমি বাইরের যদি লোককে ঢোকাও, কারণটা দেখো, যারা নির্বাচন কমিটিতে থাকবে, তারা যাদের নির্বাচন করবে, তারা কোথাও না কোথাও কিন্তু তাদের হয়েই কাজ করার চেষ্টা করবে, তাই না? তাদের যদি আমি তেলিয়ে চলতে পারি, সোজা বাংলা কথায় তেলিয়ে যদি চলতে পারি, তাহলে আমি আরও উঁচুতে উঠতে পারবো। যদি তেলিয়ে চলতে পারি, তাহলে আমি হয়তো 2 বছর সুপ্রিম কোর্টের এমনি জাজ থাকলাম, 31 জনের মধ্যে একজন, 30 জনের মধ্যে সবার নিচে ছিলাম, আমি হয়তো চিফ জাস্টিস হয়ে গেলাম, তাই না? তার ক্ষমতা বেশি হতেই পারে, তাদের সরকারের প্রতি একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে তাদের, বকলমে দায়বদ্ধতা। তো এই জিনিসটা কেন হবে, তাই কিন্তু এইটাকে খারিজ করে দেওয়া হলো। ভাবতে পারছো, 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2014 সালে টোটালটাকেই খারিজ করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু ইউপিএসসিতেও প্রশ্ন এসছে এবং আমাদের বিসিএসের মেন্সেও কিন্তু প্রশ্ন এসেছিল। সুতরাং এখান থেকে আবার কোশ্চিন কিন্তু হতে পারে, কে কে এর মেম্বার ছিল, কাকে কাকে রাখা হয়েছিল, এইটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এটা 2014 সালে 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কে কে ছিল চিফ জাস্টিস, আর কে কে ছিল 2জন সিনিয়র মোস্ট জাস্টিস, ওর সাথে থাকছিল হচ্ছে যিনি মিনিস্টার অফ ল, তার সাথে আরও 2জন মেম্বার, যাদের নমিনেট করবে কে কে, আমাদের প্রধানমন্ত্রী এবং অপোজিশন লিডার মিলে সিদ্ধান্ত নিয়ে, চিফ জাস্টিস 3জন মিলে সিদ্ধান্ত নিয়ে আরও 2জনকে অ্যাপয়েন্টমেন্ট করবে। তাহলে কোথাও যেন এটা ইল্লিগাল কাজ হচ্ছিল, ইল্লিগাল বলবো না, এটা কোথাও যেন মানে সরকারের ফেভারে বা পার্লামেন্টের ফেভারে ইয়েকে নিয়ে আসা হচ্ছিল, আমাদের সুপ্রিম কোর্টকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। এই জন্য কিন্তু এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত জাস্টিসদের অ্যাপয়েন্টের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টেরই মত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাদের এতটা ক্ষমতা যে তারা কিন্তু সেই তোমার যেই মানে অর্ডারটা, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেইটাকেও চেঞ্জ করে দিতে বাধ্য করলো, সেটাকে স্টপ করিয়ে দিল, চেঞ্জ তো না, স্টপ করিয়ে দিল। চলো, আজকের পড়া এখানেই। আর একটু ছোট্ট প্রশ্ন, একটা ট্রিকের জায়গা, এখান থেকেও কোশ্চিন আসতে পারে, খুব ট্রিকের জায়গা, তো সেই জন্য জায়গাটা দেখে নিই। এইখানে বলা হচ্ছে টেনিওর কত, জাজদের টেনিওরটা কত। বলা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজদের টেনিওর হচ্ছে 65 বছর, কিন্তু হাইকোর্টের জাজদের টেনিওর হচ্ছে 62 বছর। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজ 63 বছর, হাইকোর্টের জাজ 62 বছর। তাহলে যদি প্রশ্ন আসে যে হাইকোর্টের কোনো জাজ রিটায়ার করার পর কি সুপ্রিম কোর্টের জাজ হতে পারে? অবভিয়াসলি হতে পারে। সে 62 পর রিটায়ার হয়ে গেল, 63 বছর বয়সে সুপ্রিম কোর্টে তিনি জাজ হয়ে চলে আসলেন, 2 বছর আরও জাজশিপ করলেন, তাই তো হতেই পারে। তাহলে এই জায়গার ট্রিকটা কিন্তু মনে রাখবে। এই জাজের কোশ্চিন থেকে মানে প্রতি বছর বলতে পারো, না হলেও 1 বছর অন্তর অন্তর, মানে বিসিএসের যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপার খুলে দেখো, তাহলে অন্তত 10 বছরের মধ্যে 4 বছর তো কোশ্চিন হয়েছে যে হাইকোর্টের জাজের কত কার্যকাল কত, সুপ্রিম কোর্টের কত, 5 বছর, এবং এবার এই ধরনের কোশ্চিন থাকে 5 বছর, এক জায়গায় 62 বছর, মানে 5 বছরের কার্যকাল 62 বছর, 5 বছরের কার্যকাল 62 বছর, যেটা এগুলো কিচ্ছু না, শুধু 62 বছর হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর। ব্যাস, এইটুকুটাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক,
শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে কমেন্টটা করো। তোমরা যারা নতুন প্রথমে আজকের এই ভিডিওটা দেখলে তাদের বলবো আমরা এরকম ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করছি, এবং তার ফলে এম লেক্সপিকান স্যারের গোটা বইটা কিন্তু কমপ্লিটের দিকে। আগের যতগুলো ভাইটাল চ্যাপ্টার আছে সব কিন্তু আমরা ডিটো থরলি কমপ্লিট করেছি। এবং ভিডিওটাকে অবভিয়াসলি শেয়ার করো, এতক্ষণ যখন রয়েছো মানে বোঝা যাচ্ছে তোমাদের হয়তো ভালো লেগেছে। লাইকটা করো এবং শেয়ার করো, যাতে ফ্রিতে সকলে এই ভিডিওগুলো দেখতে পায়। লাখ লাখ টাকার বিনিময়ে যাতে মানুষকে পড়াশোনা না করতে হয়, সিম্পল মানে প্রায় বিনামূল্যে, শুধু নেটের খরচাটা ধরলেই তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে। তার সাথে সাথে যারা পুরনো আছো তাদের প্রত্যেক দিন বলি, শুধু ভিডিও দেখলে হবে না, নিজের বইটাকেও পড়তে হবে। ভিডিওটা 2বার দেখো 2 দিনে, বইটা 1বার দেখো, ব্যাস পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বেশি কথা না, দেখা হচ্ছে পরের দিন এটার বাকি চ্যাপ্টারটা নিয়ে। ততক্ষণ অবভিয়াসলি নিজে কিন্তু বাড়িতে পড়াশোনাটা করো। নমস্কার।